আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা আগামী 15 এপ্রিলে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রস্তুতিকে আর একটু শানিত করতে আমি ধারাবাহিকভাবে আমার পূর্বের ক্লাসগুলোতেও তোমাদের ইংরেজি অংশের বিবিধ অংশ নিয়ে আলোচনা করেছি। আমি পূর্বের লেকচারগুলোতে ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় এবং ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে যে নিয়মাবলী এগুলি নিয়ে আলোচনা করেছি। আমি আজকেও তোমাদের ইংরেজির অংশের আরেকটি পার্ট, ইংরেজি বিষয়ের আরেকটি অংশ হচ্ছে রিয়ারেন্স। কতগুলো ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলোকে পুনর্বিন্যাস করে তোমাকে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। ওই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের এই অংশে খুব ভালো একটা নম্বর 10 নম্বর থাকে। পাঁচটি সেন্টেন্সকে ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে, এগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রিয়ারেন্স। এই রিয়ারেঞ্জে এই ওয়ার্ডগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, এগুলোকে তোমাকে সাজাতে হবে এবং এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নেই। আর আমরা জানি একটা সেন্টেন্স শেষ করতে হলে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয়, আর অন্যান্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে, এখানে কোথাও যদি রিয়ারেঞ্জ করতে হবে এবং কোথাও স্মল ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথাও ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার যদি ভুল থাকে সেটাকে সংশোধন করতে হবে এবং তোমাকে কোথাও ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ব্যবহার করে এটা পরিপূর্ণ একটি পরিপূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। চলো, আমি এখানে 5টি সেন্টেন্স লিখেছি। আমরা এই সেন্টেন্সগুলোর ওয়ার্ডগুলো পড়বো এবং এই ওয়ার্ডগুলো সাজিয়ে পূর্ণাঙ্গ অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করবো। আমাদের প্রথম সেন্টেন্সটি রয়েছে ইজ বাংলাদেশি সি অলসো। এখানে 4টি শব্দ রয়েছে। এই 4টি শব্দকে পুনর্বিন্যাস করে বিন্যস্ত করে সাজিয়ে আমরা একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব। তাহলে এখানে আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট বসাতে হয়। সেন্টেন্স ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সে যদি এই শব্দগুলোর দিকে যদি তাকাই, তাহলে এখানে বাংলাদেশি, এখানে আছে সি বাংলাদেশি। আর এটা সাবজেক্ট হিসেবে বেশি হয় না, গ্রহণযোগ্য হচ্ছে না। এখানে সি যদি আমরা আগে নিয়ে আসে করি, সি সাধারণত সাবজেক্টে আমরা জানি সি। এই সি এর রাস্তা হচ্ছে ছোট, এখানে দিতে হবে ক্যাপিটাল লেটার। যেহেতু আমরা জানি ইংরেজি সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়, তাহলে এসটা হবে ক্যাপিটাল অর্থাৎ বড় সি। এরপরে সাবজেক্টের পর আমরা ভার্ব দিই, এখানে ভার্ব হচ্ছে ইজ, সি ইজ। এরপর যদি আমরা নিয়ে আসি অলসো, শি ইজ অলসো বাংলাদেশি। এরপরে শব্দ হচ্ছে বাংলাদেশি, এটা ক্যাপিটাল লেটার হবে, দেয় আছে। শেষে ফুল স্টপ দিব। এখানে এটা কোনো প্রশ্নবোধক বাক্য নয়। যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে আমরা ওইখানে প্রশ্নবোধক চিহ্ন দিব, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিব বা কোশ্চেন মার্ক বলা হয়। তাহলে এখানে আমরা যদি শিকে আগে দিই সাবজেক্ট, এরপরে ইজ, শি ইজ অলসো। এই অলসোটা আমরা জানি অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসে। অলসো মূল ভার্বের আগে, অক্সিলারি ভার্বের পরে, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে। যেহেতু এখানে আর কোনো নেই, মূল ভার্ব আর নেই, ইজি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে শি ইজ অলসোটা ইজের পরেই বসে। শি ইজ অলসো বাংলাদেশি, অর্থাৎ হচ্ছে সেও বাংলাদেশি অথবা বাঙালি। শি ইজ অলসো বাংলাদেশি, আই এম অলসো বাংলাদেশি। আমরা এরকম বলি আই এম অলসো, আমিও। শি ইজ অলসো, সেও। দে আর অলসো, তারাও। তাহলে এই যে অলসোটা এম ইজ আর এই অক্সিলারি ভার্বের পরে বসে। শি ইজ অলসো, আই এম অলসো, দে আর অলসো, ইউ আর অলসো, তুমিও। ও, এই অলসো অর্থ হচ্ছে ও। শি ইজ অলসো, সেও। শি ইজ অলসো বাংলাদেশি। তাহলে এই সেন্টেন্সকে সমাপ্তি বোঝাতে আমাদেরকে এখানে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, যেহেতু উপরে সেন্টেন্সে কোনো চিহ্ন নেই, বিরাম চিহ্ন নেই। আমাদেরকে বিরাম চিহ্ন, সেন্টেন্সের গঠন বুঝে বিরাম চিহ্ন দিতে হবে। তাহলে এখানে ফুল স্টপ হবে। তো শি ইজ অলসো বাংলাদেশি, অর্থাৎ সেও বাংলাদেশি। তাহলে আমাদের এটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল, অর্থপূর্ণ বাক্য হয়ে গেল। পরেরটা দেখি, ক্লাস ইজ 5 শি ইন। তাহলে এখানে আমাদের সাবজেক্ট শি আছে, তাহলে আমরা জানি শিটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা বাক্যে শুরুতে হবে। এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, শি ইজ, এরপর আছে ইন আনবো, শি ইজ ইন ক্লাস, শি ইজ ইন ক্লাস 5। এখানেও ফুল স্টপ হবে। শি ইজ ইন ক্লাস 5 অর্থাৎ হচ্ছে সে পঞ্চম শ্রেণীতে পড়ে। শি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে।
অথবা আমরা ক্লাসে তোমাদেরকে এভাবে পড়িয়েছি যে আই এম ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ইউ আর ইন ক্লাস 5, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো। শি ইজ ইন ক্লাস 5 অথবা হি ইজ ইন ক্লাস 5, ছেলে হলে হি, মেয়ে হলে কি শি। এগুলো দিয়ে তোমাদেরকে আমরা ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি। তাহলে শি ইজ ইন ক্লাস 5 অর্থাৎ হচ্ছে সে পঞ্চম শ্রেণীতে পড়ে। আই এম ইন ক্লাস 5 যদি তুমি নিজেকে দিয়ে বলো তাহলে বলবো, আমরা বলি যে আই এম ইন ক্লাস 5 অথবা আই এম ইন 10 ইয়ার্স ওল্ড, আমার আই এম 10 ইয়ার্স ওল্ড, আমি 10 বছর বয়স, অথবা আমার 10 বছর বয়স, আমরা পরিচয় দিয়ে থাকি আমাদের। আবার আমি কোন শ্রেণীতে পড়ি, আই এম ইন ক্লাস 5, হি ইজ ইন ক্লাস 5, আমরা এটা ইউ আর ইন ক্লাস 5, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, শি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা তোমাদেরকে এগুলো ক্লাসে পড়িয়েছি, এগুলো তোমাদের প্যাসেজেরই অংশ। তাহলে শি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। সি নম্বরের সেন্টেন্স হচ্ছে, তাহলে অর্থপূর্ণ সেন্টেন্স হয়ে গেল। সি নম্বর, 18 হার সেপ্টেম্বর বার্থডে ইজ। তাহলে এখানে হার আছে, হার নিজে সাবজেক্ট হয় না, হারের পরে একটা নাউন লাগে। তাহলে আমরা যদি বলি হার বার্থডে, তার জন্মদিন। হার এখানে এসটা ক্যাপিটাল স্মল আছে, তাহলে বাক্যের শুরুতে আসলে এসটা ক্যাপিটাল হবে, কারণ আমরা জানি বাক্যের প্রথম শব্দের প্রথম লেটার ক্যাপিটাল। হার বার্থডে হবে হার বার্থডে, তার জন্মদিন, হার বার্থডে। এরপর হবে তোমার বার বানতে হবে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম, এরপর ভার্ব ইজ। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর। সেপ্টেম্বর এখানে আসতে হচ্ছে স্মল, তাহলে আমাকে দিতে হবে ক্যাপিটাল। তাহলে সেপ্টেম্বর, এখানে কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, তাহলে ফুল স্টপ হবে। বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে হার বার্থডে, তার জন্মদিন হয়, হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর, তার জন্মদিন 18ই সেপ্টেম্বর। কারোর জন্মদিন এর পরিচয় দিতে গিয়ে দিনটা উল্লেখ করতে গিয়ে এভাবে আমরা বলে থাকি যে হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর, হিজ বার্থডে ইজ 18 সেপ্টেম্বর। হার হচ্ছে মেয়েদের বলা বলা, হার বার্থডে মেয়েরা, আর ছেলেদের বলা হয় হিজ বার্থডে, মাই বার্থডে ইজ 3 অক্টোবর, আমরা এভাবে বলি। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর, এখানে সেপ্টেম্বরের রেস্টটা স্মল ছিল, ক্যাপিটাল হবে। আমরা জানি ইংরেজি 12 মাসের নাম, 7 দিনের নাম, 7 দিনের নাম ক্যাপিটাল লেটার হয়, ইংরেজি 12 মাসের প্রথমটা ক্যাপিটাল লেটার হয়। সেই হিসেবে হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর, তার মানে কি তার জন্মদিন হয় 18ই সেপ্টেম্বর। ডি নম্বর, ডি নম্বর হচ্ছে টাইম আছে, রোকেয়া আছে ইন, এনজয়স ফ্রি, ড্রয়িং হার। তার রোকেয়া যেহেতু একটা মেয়ের নাম, তাহলে অবশ্যই এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, রোকেয়া। এরপর ভার্ব হচ্ছে এনজয়েস, এনজয় তো উপভোগ করা, সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসতে হবে। রোকে এনজয়েস, রোকে উপভোগ করে, রোকে এনজয়েস। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে আসবা ইয়েস হয়। তা রোকে এনজয়েস, রোকে এনজয় করে, উপভোগ করে, কি উপভোগ করে, রোকে এনজয়েস ড্রয়িং, অঙ্কন। ড্রয়িং মানে কোনো কিছু চিত্র অঙ্কন করা। তাহলে রোকে এনজয়েস ড্রয়িং, রোকে আর ড্রয়িং বা অঙ্কন, চিত্র অঙ্কন উপভোগ করে, কখন, ইন। এরপর আছে হার ফ্রি টাইম, ইন হার ফ্রি ফ্রি টাইম, তার অবসর সময়, ইন হার ফ্রি টাইম। এটা তুমি একবারে বলতে পারো, ইন হার ফ্রি টাইম, ফ্রি টাইম অবসর সময়, ইন হার তার, ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে। তাহলে আমরা যদি অর্থ করি, রোকে এনজয়েস ড্রয়িং, রোকে চিত্র অঙ্কন উপভোগ করে, ইন হার ফ্রি টাইম তার অবসর সময়। রোকে অবসর সময় তার চিত্র অঙ্কন বা অঙ্ক মানে কোনো কিছু অঙ্কন করা, সে কি করে উপভোগ করে। রোকে এনজয়েস ড্রয়িং ইন হার ফ্রি টাইম, শেষে ফুল স্টপ। লাস্ট ওয়ান, এখানে আছে এন, সি, অ্যাপ্লিকেশন, সাইন্ড, ফর্ম। এখানে এই সাইন্ড, এই সাইনটা তুমি স্বাক্ষর করো, আমরা যে বলি তোমাদেরকে সাইন করো, আমরা স্বাক্ষর করি, তোমাদেরকে বলে সাইন করো, এখানে সাইন করো মানে কি তোমার নাম লিখো, তোমার স্বাক্ষর করো। স্বাক্ষর, সাইন তো স্বাক্ষর করা, সাইন নিজে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সাইন তো স্বাক্ষর করা। সাইনের পাস্ট টেন্স হচ্ছে সাইন্ড, সাইন, সাইন্ড, সাইন্ড। তাহলে এখানে যেহেতু সি আছে, তাহলে আমরা অবশ্যই সিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। সি এর প্রথমে এস ক্যাপিটাল হবে, সি সাইন্ড সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, সি সাইন্ড অর্থাৎ হচ্ছে সে স্বাক্ষর করেছিল, সে বা তিনি স্বাক্ষর করেছিলেন। সি সাইন্ড, তিনি স্বাক্ষর করেছিলেন, কি স্বাক্ষর করেছিলেন, এন একটি, এন অ্যাপ্লিকেশন, এন অ্যাপ্লিকেশন। সি সাইন্ড এন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে কি করেছিল, স্বাক্ষর করেছিল। তোমাদের ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন পূরণ করার একটা প্যাসেজ ছিল, ওই প্যাসেজে শেষে ফর্মটা ফিল আপ করার পরে
ওইখানে নিচে কি করতে হয়েছে, স্বাক্ষর করতে হয়েছে। যে তুমি যে ফর্মটা ফিল আপ করেছো এখানে তোমার স্বাক্ষর নিচে ছিল, তোমার স্বাক্ষর করতে হয়েছিল, তোমার স্বাক্ষর করেছিলে তুমি। শি সাইন্ড অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ সে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বা দরখাস্তের ফর্ম ফর্ম কি করেছিল, স্বাক্ষর করেছিল। শি সাইন্ড অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, শি সাইন্ড অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, সে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বা দরখাস্তের ফর্ম কি করেছিল, স্বাক্ষর করেছিল। এই ছিল পাঁচটি সেন্টেন্স। এই পাঁচটি সেন্টেন্সের শব্দগুলো এলোমেলো দেওয়া ছিল, এগুলোকে আমরা সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করেছি। আশা করি এগুলো যদি তুমি বুঝে থাকো এবং প্র্যাকটিস করে থাকো, এই আলোকে তোমাদের আসন্ন যে বৃত্তি পরীক্ষা হবে ওইখানে এই আলোকেই, এই নিয়মের ভিতরেই, এগুলোর ভিতরেই তোমার পরীক্ষা যা আসবে সেগুলো তুমি সমাধান করতে পারবে। তোমার পরীক্ষার আগামী যে 15 এপ্রিল তোমার পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।